বিএনপির রাজনীতি অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে কারোর সাথে কোনো সমঝোতা করার কোনো সুযোগ নাই। এবং বিগত দিনে আমি আপনাদের একটু পরিষ্কারভাবে বলতে চাই, বিএনপি যতবারই সরকারে এসেছে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন নিয়ে কোনো প্রশ্ন আসে নাই। ম্যাক্রো স্ট্র্যাটেজি, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি নিয়ে কোনো প্রশ্ন উঠে নাই। শেয়ার বাজার লুটপাট নিয়ে কোনো প্রশ্ন উঠে নাই। সো বি অ্যাসিওর্ড, বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক পরিকল্পনায় সমঝোতার কোনো সুযোগ নাই। দেশের ভঙ্গুর আর্থিক খাত পুনরুদ্ধার, স্থিতিশীলকরণ এবং ধাপে ধাপে শক্তিশালী করার জন্য সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে অর্থ বিভাগে 10 এপ্রিল 2026 তারিখে অনুষ্ঠিত কোঅর্ডিনেশন কাউন্সিল সভায় মুদ্রানীতি, রাজস্ব নীতি, বিনিময় হার নীতি ও মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক কাঠামো সমন্বিত কৌশল উপস্থাপন করা হয় এবং 2026-27 হতে 2028-29 অর্থবছরে প্রস্তাবিত কাঠামো অনুমোদিত হয়। প্রথমত, সরকার সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদারকরণের মাধ্যমে আর্থিক খাতের ভঙ্গুরতা কমানোর পদক্ষেপ গ্রহণ করেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদ হার 10% বহাল রয়েছে। বিগত জুলাই 2024 মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল 14.10%, যা মার্চ 2026 মাসে উল্লেখযোগ্যভাবে কমে 8.24% নেমে এসেছে। বর্তমানে বাজার ভিত্তিক বিনিময় হার ব্যবস্থা কার্যকর রয়েছে, যার কারণে আমরা দেখছি রেমিটেন্সও বাড়ছে। দেশে মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বৃদ্ধি পেয়ে 15 এপ্রিল 2026 তারিখ পর্যন্ত দাঁড়িয়েছে 34,873.32 মার্কিন মিলিয়ন ডলার। এখানেও এটা ক্রমান্বয়ে বাড়ছে। মাননীয় স্পিকার, মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM 6 অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে 30,201.71 মার্কিন মিলিয়ন ডলার। এটাও বাড়ছে মাননীয় স্পিকার। দ্বিতীয়ত, ভঙ্গুর সংকটে থাকা উৎপাদন ও আর্থিক কার্যক্রমকে সহায়তা দিতে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বিশেষ সহায়তামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মুদ্রার অবমূল্যায়নের কারণে ব্যবসায়ীদের মূলধনে যে চাপ সৃষ্টি হয়েছে সেই বিষয়েও বাংলাদেশ ব্যাংক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তৃতীয়ত, পুঁজিবাজারের স্বচ্ছতা ও আস্থা পুনঃপ্রতিষ্ঠা সরকারের অগ্রাধিকারভুক্ত। পুঁজিবাজারের স্বচ্ছতা ও আস্থা ফিরিয়ে আনতে একটি পুঁজিবাজার সংস্কার কমিশন গঠন, শক্তিশালী বন্ড ও ইকুইটি মার্কেট গড়ে তোলা, ব্লক চেইন প্রযুক্তি ব্যবহার, প্রবাসীদের জন্য ইনভেস্টমেন্ট গেটওয়ে চালু, এটা ইতিমধ্যে এটার সিদ্ধান্ত হয়ে গেছে, এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা রয়েছে। চতুর্থত, আর্থিক খাতের পুনরুদ্ধারকে টেকসই করতে সরকার মধ্যমেয়াদী কাঠামোতে সামষ্টিক ও আর্থিক সূচকের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। 2026-27 অর্থবছরে সরকারের প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্য রেখে মূল্যস্ফীতি, ব্যাপক মুদ্রা সরবরাহ M2 এবং বেসরকারি খাতে ঋণ প্রবাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার মনে করে এ ধরনের সমন্বিত নীতি কাঠামো আর্থিক খাতে শৃঙ্খলা, আস্থা, কার্যকর অর্থায়ন এবং অর্থায়ন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠায় সহায়ক হবে। বাংলাদেশের আর্থিক খাতের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ক্যাপিটাল ডেফিসিট। সে ব্যাংকগুলোতে ক্যাপিটাল ডেফিসিট আছে, আপনার প্রাইভেট সেক্টরে যারা ব্যবসা করছেন তাদেরও ক্যাপিটাল ডেফিসিট। এর কারণ হচ্ছে যে বাংলাদেশের মুদ্রা এটা 40%-এর বেশি আপনার ডেপ্রিসিয়েটেড হয়ে গেছে বিগত দিনে। তার পরবর্তীতে ইউটিলিটি সহ অন্যান্য মূল্য বাড়ার কারণে 50%, প্রায় 50% ক্যাপিটাল ডেফিসিট প্রাইভেট সেক্টরগুলো ব্যবসা বাণিজ্যের মধ্যে হয়েছে। এছাড়া ব্যাংকগুলো লুটপাটের মাধ্যমে টাকা বিদেশে নিয়ে যাওয়ার কারণে ব্যাংকগুলোতে একটা ক্যাপিটাল সংকট সৃষ্টি হয়েছে। এটার উত্তর হচ্ছে, মাননীয় স্পিকার, এই টাকাগুলো রিপ্লেনিশ করতে হবে আপনাকে, এবং রিপ্লেনিশ করার জন্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে বহু টাকা এখানে রিপ্লেনিশমেন্টের জন্য দেওয়া হয়েছে, আরও বাজেটে দেওয়া হবে আগামী দিনে।
সাথে সাথে আমরা IMF এর মাধ্যমে চাচ্ছি এগুলোকে রিক্যাপিটালাইজ করার জন্য। আরও অন্যান্যভাবে আমরা চেষ্টা করছি বিনিয়োগকারীরা বিদেশ থেকে যারা ফাইন্যান্সিয়াল সেক্টরে বিনিয়োগ করতে চায় তাদেরকে আকৃষ্ট করে বাংলাদেশের ব্যাংকগুলোতে বিনিয়োগের মাধ্যমে এই যে ক্যাপিটাল ডেফিসিট হয়েছে এটা মেকআপ করে যাতে করে বাংলাদেশের অর্থনীতিটা সচল করতে পারে। এবং এটার যদি এছাড়া আরও যেটা হয়েছে যে বিগত দিনে যে লুটপাট তো হয়েছে, ব্যাংক শেয়ার বাজার লুটপাট হয়েছে, প্রাইভেট সেক্টর আমি তো বলেছি ক্যাপিটাল ডেফিসিটে, তার থেকে যেটা বেশি খারাপ হয়েছে বিগত সরকারগুলোর তারা বড় আকারে প্রাইভেট সেক্টর ব্যাংকগুলো থেকে ঋণ নিয়েছে। এরা ঋণ নেওয়ার ফলে যেটা হয়েছে প্রাইভেট সেক্টর ব্যক্তি খাত ক্রাউডেড আউট হয়ে গেছে এখান থেকে। সুতরাং সেটা আরেকটা সমস্যা। সুতরাং আগামীর অর্থনীতিতে সব কিছুর বিবেচনায় আমরা যেটা চিন্তা করছি ব্যাংকগুলোকে রিভাইটালাইজ করতে হবে, রিভ্যাম্প করতে হবে এবং প্রাইভেট সেক্টরের হাতে যে আর্থিক যে ক্যাপিটাল ডেফিসিট হয়েছে এটাকে আমরা রিপ্লেনিশ করার জন্য সরকারের পক্ষ থেকে বাজেটেও থাকবে এবং অন্যান্য যে মাল্টিল্যাটারাল বডিগুলো আছে তারা আসবে, প্রাইভেট সেক্টরও আসবে, সবাই মিলে আমার মনে হয় এখান থেকে বেরিয়ে আসতে হবে। এটা বিশাল অঙ্কের একটা ডেফিসিট, এটা খুব সহজে পূরণীয় নয়, তবে আমরা আশা করছি আগামী দিনগুলোতে এটা সম্ভব হবে, একটু সময় নিতে পারে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড টোটাল 92,115 কোটি টাকা ঋণের ধারক এবং এই 92,115 কোটি টাকার মধ্যে এস আলম গ্রুপ একাই 80,000 কোটি টাকা হচ্ছে ঋণ খেলাপি। জনতা ব্যাংক থেকে বেক্সিমকো গ্রুপ একাই হচ্ছে 25,000 কোটি টাকা হচ্ছে ঋণ খেলাপি। এই ঋণ পুনরুদ্ধারের ক্ষেত্রে মানে এস আলম গ্রুপ এবং বেক্সিমকো গ্রুপের ঋণ পুনরুদ্ধারের ক্ষেত্রে এই অর্থ বছরে আপনাদের বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা, আর 2 নম্বর প্রশ্ন আছে কিনা, এবং এস আলম গ্রুপকে তাদের এই ঋণ না পরিশোধ না করে কিভাবে আবার নতুন করে পুনর্বহাল করার চেষ্টা করা হচ্ছে, এটা নিয়ে সরকারের সাথে এস আলম গ্রুপের কোনো সমঝোতা হয়েছে কিনা এই বিষয়টি জানতে চাচ্ছি। মাননীয় স্পিকার, বিএনপির রাজনীতি অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে কারোর সাথে কোনো সমঝোতা করার কোনো সুযোগ নাই এবং বিগত দিনে আমি আপনাদের একটু পরিষ্কারভাবে বলতে চাই বিএনপি যতবারই সরকারে এসেছে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন নিয়ে কোনো প্রশ্ন আসে নাই, ম্যাক্রো স্ট্র্যাটেজি ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি নিয়ে কোনো প্রশ্ন উঠে নাই, শেয়ার বাজার লুটপাট নিয়ে কোনো প্রশ্ন উঠে নাই। সো বি অ্যাসিওরড বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক পরিকল্পনায় সমঝোতার কোনো সুযোগ নাই এবং যারাই ব্যাংক থেকে টাকা নিয়েছে পালিয়ে গিয়েছে সকলের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা পার্সু করা হচ্ছে এবং এটার জন্য আমরা বাইরে প্রফেশনাল ফার্মগুলোকে অ্যাপয়েন্ট করেছি এই টাকা দিয়ে যারা পালিয়েছে এগুলো রিকভারের জন্য। একদিকে G2G গভর্নমেন্ট কাজ চলছে, অন্যদিকে রিকভারি যে ফার্মগুলো আছে প্রাইভেটলি তারাও কাজ করছে। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা এই টাকা রিকভার করতে পারবো। যারা টাকা নিয়েছেন ব্যাংক থেকে বিপুল পরিমাণে তারা ফেরত আসার সুযোগ সৃষ্টি করা হয়েছে এবং আসলে ইসলামী ব্যাংকে সম্ভবত 80% বিদেশি বিনিয়োগ ছিল এবং তারা সকলে ফেরত গেছে। দুইটার সাথে কীভাবে মাননীয় অর্থমন্ত্রী অ্যাডজাস্ট করবেন আমি জানি না। এখন তো দেখছি যে ব্যাংকের সামনে মিছিল হচ্ছে এস আলমকে ফিরিয়ে আনতে। আমি শেষ করে ফেলছি। এস আলমকে ফিরিয়ে আনার জন্য মাননীয় অর্থমন্ত্রী যদি বলতে আমার কাছে আমি জানতে চাচ্ছি যে আপনি অ্যাডজাস্ট করবেন কিভাবে, যে এস আলম ফিরে আসবে না বিদেশি বিনিয়োগ আসবে। বিএনপির অর্থনৈতিক পরিকল্পনায় কারো কোনো ব্যক্তির কোনো সুযোগ নাই। বিএনপি কোনো পৃষ্ঠপোষকতায় অর্থনীতিতে বিশ্বাস করে না, এটার প্রমাণ বারবার হয়েছে। সুতরাং এইবারও সেই সুযোগ নাই। কিন্তু আর ব্যাংকের যে অ্যামেন্ডমেন্ট হয়েছে এটা আমরা এই উইন্ডোটা একটু ওপেন করেছি, এখানে কেউ ফিরে আসার জন্য না, আমরা টাকা ব্যাংকে জমা হোক এটাই চাই। সুতরাং এটা একটা নিউ অপরচুনিটি, নিউ উইন্ডো, এক্সিস্টিং শেয়ার হোল্ডারও নিতে পারেন, যে কোনো বিনিয়োগকারীও নিতে পারেন। দিস উইন্ডো ইজ ওপেন ফর এভরিবডি। মাননীয় স্পিকার, নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে ব্যাংক থেকে ঋণ নেয়ার পরিমাণ ক্রমাগতই বাড়ছে। ক্ষমতা গ্রহণের মাত্র 52 দিনে
ব্যাংক থেকে 44,500 কোটি টাকার ঋণ নিয়েছে বর্তমান সরকার। সরকারের দ্রুত ঋণ বৃদ্ধির কারণে ইতিমধ্যে চলতি অর্থবছরে বাজেটে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এবার বাজেটে লক্ষ্যমাত্রা ধরা হয় 1,04,000 কোটি টাকা। সেখানে চলতি অর্থবছরের জুলাই থেকে 9 এপ্রিল পর্যন্ত সরকার ঋণ নিয়েছে 1,12,761 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার 108%। এর মধ্যে অন্তর্বর্তী সরকার জুলাই থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত নেয়া ঋণ 68,229 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে। মাননীয় স্পিকার, অন্যদিকে রাজস্ব আদায়ে অর্থ বছরে 8 মাসে লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে আছে প্রায় 71,500 কোটি টাকা। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন, আমরা রাজস্ব বাড়ানোর ক্ষেত্রে এবার নতুন কোনো পরিকল্পনা নিচ্ছে কিনা, করের আওতা বাড়ানো হচ্ছে কিনা, এবং হলে সেটি কিভাবে? যে ঋণের কথা বলা হচ্ছে সেটা মূলত বিগত আমরা কিন্তু ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মাত্র 2 মাসের মতো সরকারে এসছি, সুতরাং এটা ক্যারি ওভার হচ্ছে আগে থেকে, সুতরাং এই সংখ্যাটা এখানে বোধহয় প্রযোজ্য না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বিএনপির যে অর্থনৈতিক পলিসি সেটা হচ্ছে স্থানীয় ব্যাংক থেকে ঋণ কমিয়ে আনা, এবং আমি নিশ্চিতভাবে আপনাদের বলতে চাই আগামী বাজেটে তার পরবর্তী সময়ে আপনারা দেখতে পাবেন আমরা প্রায় সরকার স্থানীয় ব্যাংক থেকে ঋণ কিভাবে কমিয়ে আনছি ক্রমান্বয়ে, এবং এটার প্রতিফলন আপনারা আগামী দিনে দেখতে পাবেন, এই বাজেটেও দেখতে পাবেন। তো সুতরাং ঋণ যেটা বিগত দিনের তো অনেক লাইবিলিটি আমরা গ্রহণ করেছি, এখন আমি তো আগেই বলেছি ব্যবসা বাণিজ্যের যে অবস্থা, ট্যাক্স জিডিপির কথা যখন আপনি বলেন, আমি তো ব্যবসার অবস্থা এতক্ষণ ধরে আপনাদেরকে বললাম, যেখানে ব্যবসায়ীরা এক্সিস্টেন্সিয়াল থ্রেটে আছে, তো ব্যাংকের রিপেমেন্ট করতে পারছে না, তার স্টাফদের বেতন দিতে পারছে না, ফ্যাক্টরিগুলো রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে, এগুলো আগের থেকে ক্যারি ওভার সব। তো সেই ক্ষেত্রে ট্যাক্স জিডিপি যেটা আমরা রেখে এসেছিলাম অনেক উপরে, সেটা বিগত সরকারগুলো কমিয়ে কমিয়ে সাথে নিচে নেমে আসছে। আবার এটা আমরা যেখানে রেখে আসছিলাম ওখানে তুলতে হলে মাননীয় স্পিকার একটু সময় দিতে হবে, কিন্তু বিএনপি সরকার সেই কাজটা ভালোভাবে সম্পন্ন করবে, আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি।